আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আসলে একা মানুষ তো সবসময় টাইমলি শুরু করতে চাইলেও 10 মিনিট লেট হয়ে যায়। আচ্ছা, যারা জয়েন করছেন আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে হচ্ছে সব ঠিকঠাক আছে কিনা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা বোর্ড, এবং হচ্ছে ভয়েস ঠিক আছে কিনা একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে হচ্ছে আমি কথা বলা শুরু করব আর কি। আপনারা জানেন যে আপনাদের নতুন একটা সিনিয়র অফিসারের সার্কুলার হয়েছে। নতুন হচ্ছে সিনিয়র অফিসারের সার্কুলার হয়েছে একটা, সেটা নিয়ে আমরা কথা বলবো। গত 21 তারিখ হয়েছে, আর আগামী 5 তারিখ এবং হচ্ছে 6 তারিখ 24 সাল ভিত্তিক সিনিয়র অফিসার এবং অফিসার জেনারেলের লিখিত পরীক্ষা, সেটা নিয়েও আপনাদের হচ্ছে সাথে কথা বলবো আর কি। যে সেটা কবে কি পরীক্ষা সেটা নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, আমরা আপাতত এটাকে একটু এখানে শিফট করে রাখি, পরে আমরা এখানে আনবো আর কি। হ্যাঁ, এটাকে এখানে একটু সরাই রাখলাম, পরে নিব আমরা, হ্যাঁ প্রয়োজন বোধ হয়। আচ্ছা, তো এখানে হচ্ছে আপনাদের যে কাঙ্ক্ষিত সার্কুলার আর কি। হ্যাঁ, আপনাদের যে সার্কুলারটা হচ্ছে গতকাল সিনিয়র অফিসারের। সো আপনাদের ব্যাংক নিয়ে যত প্রশ্ন আছে, যত কিছু জানার আছে, আপনারা কমেন্ট করতে পারবেন। এবং আমি সবসময় আপনাদেরকে বলি, আজকে কয়েকজনকে মেসেজে হচ্ছে আমি রিপ্লাই দিলাম, আমার মডারেটররা মেসেজ রিপ্লাই দেয়, তারপরে কিছু কিছু হচ্ছে যে মেসেজ বা জটিল প্রশ্ন করলে সেগুলোর উত্তর আবার আমার দেয়া লাগে। সো আজকেও হচ্ছে কিছু মানে কয়েকজনের কনফিউশন আমি দূর করলাম। মানে তারা ব্যাংকে আবেদন করতো না, তাদের যোগ্যতা আছে কিন্তু ব্যাংকে আবেদন করতো না, মানে ভুল তথ্য জানার কারণে। ঠিক আছে, সো সেই বিষয়টা হচ্ছে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেই সব সময়, যে ভুলভাল তথ্য যায় না, হচ্ছে দেখা যায় অনেকে ব্যাংকে আবেদনই করে না আর কি। হ্যাঁ, তো ভুলভাল তথ্য জানা যাবে না, একদম ডাইরেক্ট সার্কুলার আছে আমার সাথে। আর কোয়ালিফিকেশন কি কি লাগবে সেটা হচ্ছে আমি আপনাদেরকে বুঝাই দেবো, একদম কাগজ কলমে হাতে কলমে আমি বুঝাই দেবো আর কি। হ্যাঁ, সো ভয়ের কিছু নাই, জাস্ট আমার সাথে কিছুক্ষণ থাকেন। হ্যাঁ, আমি একদম সার্কুলার এবং লিখিত পরীক্ষায় আপকামিং সবকিছু আপনাদেরকে ইনশাল্লাহ একটা গাইডলাইন দিয়ে দিব আর কি। আচ্ছা, আমি একটু শেয়ার করে দিই আমার ইয়াতে, সিক্রেট গ্রুপগুলোতে। আচ্ছা, আপনাদের যদি ব্যাংক সম্পর্কে কোনো কোশ্চেন থাকে সেটা এই ফাঁকে আমাকে কমেন্টে করে রাখতে পারেন। আমি কথার ফাঁকে হচ্ছে আপনাদেরকে সেটা হচ্ছে ব্যাখ্যা করব আর কি। ঠিক আছে, সেটা হচ্ছে আপনাদেরকে আমি ব্যাখ্যা করব, যে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর কি। তো যাই হোক, আমরা তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমাদের আপনারা জানেন যে, আচ্ছা আমি একটু সিক্রেট গ্রুপে শেয়ার করে দেন কথা বলা শুরু করি। হ্যাঁ, গ্রুপ 1 2 3 4 5 6 7 8 9 10, 10 মানে 10টা গ্রুপে এক ক্লিকে শেয়ার করে দিলাম। ওকে, আপনাকে আইডল মানে ব্যাংকে চাকরি পাইতে হবে আমার। যাক, শুনে ভালো লাগলো যে কেউ একজন আমাকে আইডল মানতেছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আমাদের মূল আলোচনা শুরু করি আর কি। মূল আলোচনা হচ্ছে যে আপনারা একটা নতুন সার্কুলার পাইছেন, সেটা হচ্ছে 2000, এই যে এটা এটা আসলো কই থেকে? হ্যাঁ, তো ভেজাল লেগে গেল মনে হইতেছে, এটা তো ফিক্সড হয়ে গেছে। আচ্ছা, আমরা নতুন করে নেই। আমরা সেটা হচ্ছে 2000 ইম্পোর্ট ফাইল সার্কুলারটা নিয়ে আমি আগে একটু কথা বলি। হ্যাঁ, যে সার্কুলারটা হয়েছে, সার্কুলার দিস ইজ সার্কুলার ওপেন। ওকে, দেখেন এটা হচ্ছে সার্কুলার, এই যে যেটা আছে আপনারা এই গতকাল হয়েছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সার্কুলার, এটা আবার না ঢাইকা যায় আর কি। হ্যাঁ, এই যে আমি একটু ছোট করে রাখলাম যাতে এখান থেকে আমরা নিতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে সার্কুলার, যেটা 21 মে। হ্যাঁ, 21, হ্যাঁ এটা হচ্ছে সার্কুলার যেটা হচ্ছে 21 মেতে হয়েছে। হ্যাঁ, আচ্ছা,
এই যে 21 মে 2026 সালে সিনিয়র অফিসারের একটা নতুন সার্কুলার হয়েছে। আচ্ছা, আপনাদের প্রশ্ন উত্তরগুলো আমি ফাঁকে ফাঁকে দিয়ে দিব আর কি। তো যাই হোক, আপনাদের জন্য একটা গুড নিউজ, সেটা হচ্ছে নর্মালি ব্যাংকের অনেকদিন সার্কুলার হইতেছিল না, নতুন সার্কুলার হয়েছে সিনিয়র অফিসারের, এই গত 21 তারিখ হয়েছে। এবং সেখানে কতগুলা পদ আছে? 903টা পদ আছে। পদের সংখ্যা হচ্ছে 903টা পদ আছে। কয়টা পদ? 903টা পদ আছে। এবং এটা একটি প্রথম শ্রেণীর চাকরি, মানে নবম গ্রেডের চাকরি আর কি। ঠিক আছে? সো এটা হেলায় ফেলা করার মতো বিষয় না। হ্যাঁ, আর কয়েকটা ব্যাংকে নিবে, এর মধ্যে 9টা আছে ব্যাংক, 2টা আছে আর্থিক প্রতিষ্ঠান। মানে ব্যাংকের, আমি আপনাদের প্রায় বলি না যে ইংরেজি ম্যাথ কি খালি আপনি ব্যাংকের চাকরির জন্য শিখবেন? না, ইংরেজি ম্যাথ আপনার ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান, কিছু আর্থিক প্রতিষ্ঠান, এখানে 2টা আছে আর্থিক প্রতিষ্ঠান। আর্থিক প্রতিষ্ঠান মানে তারা ব্যাংক না, দে আর নট ব্যাংক, বাট এই ব্যাংকের সাথে একই সাথে তাদের পরীক্ষা হয় এবং মেরিট অনুযায়ী বিভিন্ন ব্যাংক বা সেই আর্থিক প্রতিষ্ঠানে আপনাদের পোস্টিং হবে বা হচ্ছে নিয়োগ হবে আর কি। ঠিক আছে? সো এই সবগুলো ব্যাংক না। তাহলে এটা যে সার্কুলার হয়েছে কত? 21 মে সার্কুলার হয়েছে। 21 মে সার্কুলার হয়েছে। এখানে পদের সংখ্যা, হ্যাঁ, পদের সংখ্যা হচ্ছে 903টি। হ্যাঁ, আর গ্রেড, হ্যাঁ, কোন গ্রেডের সার্কুলার? এটা হচ্ছে নবম গ্রেড, যেটাকে আমরা হচ্ছে আপনারা ফার্স্ট ক্লাস চাকরি বলে, নবম গ্রেডের সার্কুলার, হ্যাঁ, সিনিয়র অফিসারের। আচ্ছা, বেতন স্কেল হচ্ছে এখানে দেওয়া আছে, এই যে 22,000 থেকে 53,060 টাকা। হ্যাঁ, স্কেল আপনারা হচ্ছে স্কেল হচ্ছে 22,000 টু 53,000, 22,000 থেকে কত? 53,060 টাকা, 060 টাকা, এটা হচ্ছে আপনার বেতন স্কেল। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে সার্কুলারের মোটামুটি মূল ইয়া আর কি। হ্যাঁ, যে এই হচ্ছে সার্কুলারের মূল ইয়া। আচ্ছা, এরপরে দেখেন শিক্ষাগত যোগ্যতা আপনার এই ইসের জন্য কি কি লাগবে দেখেন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা, দেখেন যোগ্যতা আর কি, শিক্ষাগত যোগ্যতা কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে দেখেন। হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই সিনিয়র অফিসারে আবেদনের জন্য আপনার অনার্স হইলে হবে, মাস্টার্স থাকলে ভালো, না থাকলে আরো ভালো, মাস্টার্স লাগবে না। ঠিক আছে? তাহলে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মিনিমাম, হ্যাঁ, মিনিমাম কি? অনার্স লাগবে। মাস্টার্স নট নিডেড, থাকলে ভালো, না থাকলে আরো ভালো, মাস্টার্স দরকার নাই, চাইছে অনার্স। অনার্স 4 বছর। অনার্স কয় বছরের? 4 বছর, 4 ইয়ার্স অনার্স লাগবে। হ্যাঁ, আচ্ছা, আর এখানে আরো কিছু ইয়ে আছে, বিষয়। হ্যাঁ, কি কি বিষয়ে, মানে সাবজেক্ট হচ্ছে যে কোনো সাবজেক্ট। হ্যাঁ, সাবজেক্ট হচ্ছে যে কোনো সাবজেক্ট। আজকেও একজন মেসেজ দিছে দেখলাম আমার হোয়াটসঅ্যাপে, ভাই আমি তো হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়ছি, কি একটা সাবজেক্ট যেন বললো, আমি কি ব্যাংকের এই সিনিয়র অফিসে আবেদন করতে পারবো? আচ্ছা, সার্কুলার এখানে লেখা আছে এই যে কোনো বিষয়ে, একজন মানে নর্মাল মানুষও বুঝে যে কোনো মানে কি, যে কোনো মানে হচ্ছে যে কোনো মানে, নাচানাচি সাবজেক্ট হইলে হবে। হ্যাঁ, আপনি বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি, সায়েন্স, আর্টস, কমার্স, যা ইচ্ছা তাই পড়েন না কেন। এই যে এখানে লেখা আছে যে কোনো সাবজেক্ট। যে কোনো সাবজেক্ট মানে কি? যে কোনো সাবজেক্ট মানে কি হচ্ছে শুধু ইয়া, যে কোনো সাবজেক্ট মানে কি? যে কোনো সাবজেক্ট মানে যে কোনো সাবজেক্ট। যে কোনো সাবজেক্ট মানে যে কোনো সাবজেক্ট। এনি বাংলা পড়েন, আরবি পড়েন, ফার্সি পড়েন, উর্দু পড়েন, পালি পড়েন, বুদ্ধিস্ট পড়েন, মেডিকেল সায়েন্স পড়েন, ডাক্তারি পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, নাচানাচি পড়েন, গান পড়েন, যা ইচ্ছা তাই পড়েন, যে কোনো সাবজেক্ট। হ্যাঁ, তাহলে যে কোনো সাবজেক্টে আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, আর অনার্সের সিজিপিএ, হ্যাঁ দেখেন, অনার্সের সিজিপিএ লাগবে কত? মিনিমাম 2.25। অনার্সের সিজিপিএ মিনিমাম 2.25, এর নিচে আপনি আবেদন করতে পারবেন না। আচ্ছা, সিনিয়র অফিসারের ক্ষেত্রে একটু শিক্ষাগত যোগ্যতার আরেকটু ডিটেলস আপনাদেরকে একটু আলোচনা করতে হবে। এই বিষয়টা হচ্ছে অনেকেই হচ্ছে কনফিউজ করে ফেলেন। যেমন আজকে একজন যে আমাদের লিস্ট লেখা পাঠাইছে, আমার এসএসসি এত। আচ্ছা, এই মানে আপনার সিজিপিএ কত লাগে সেটা আমি একটু আলাদাভাবে দেখাই। হ্যাঁ, সিজিপিএ কত লাগে এটা একটু আলাদাভাবে দেখাই। হ্যাঁ, মানে সিনিয়র অফিসার আর বাংলাদেশ ব্যাংক এডি সেম সিজিপিএ কত লাগবে সেটা হচ্ছে কথা। হ্যাঁ, আচ্ছা, সিজিপিএ কত লাগবে? আচ্ছা, আমরা টোটাল কয়টা পরীক্ষা দেই আমাদের চাকরি জীবনে একাডেমিক নরমালি? হ্যাঁ, কয়টা লাগবে?
এসএসসি, ইন্টার, অনার্স, মাস্টার্স। আমি দেখাই, দেখেন আমরা হচ্ছে ধরেন আপনি এসএসসি এভাবে এর আগে আপনাদের কাউকে কেউ বুঝাইছে কিনা আমি জানি না। হ্যাঁ, এইচএসসি তারপরে এইচএসসি আমার মনে হয় আমি দেখি নাই। হ্যাঁ, আমার মনে হয় যে আমার এই আজকের এই সেমিনার দেখার পরে আপনারা এইগুলো নিয়ে সমস্যা হবে না, কনফিউশন হবেন না। আরটা কি মাস্টার্স। হ্যাঁ, মাস্টার্স। তাহলে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে বলা আছে দুইটা প্রথম শ্রেণী থাকতে হবে। হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার এই 4টা পরীক্ষার মধ্যে 1 2 3 4 এই 4টার মধ্যে 2টা প্রথম শ্রেণী থাকতে হবে। 2টা প্রথম শ্রেণী মানে কি 3 পয়েন্ট। কয় পয়েন্ট? 3 পয়েন্ট। ধরেন এসএসসি তে 3 পাইছেন, ইন্টারে 3 পাইছেন, অনার্সে যদি আপনি 2.25 পান, মাস্টার্স তো থাকলো না থাকলে নাই। ওকে, আপনি ধরেন এসএসসি তে পাইছেন, হ্যাঁ এরকম মানে যে কোনো 2টাতে 3 পয়েন্ট থাকলে হবে। ঠিক আছে, আবার যদি আপনি মাস্টার্সে 2.25 পান তাও অসুবিধা নেই, 2টা 3 থাকলে হলো। যে কোনো জায়গায় 2টা 3 থাকলেই হচ্ছে আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে, এখন ধরেন এই হচ্ছে কথা আর কি। হ্যাঁ, যে এরকম যদি থাকে তাহলে আপনি আবেদন করতে পারেন। এখন কোনো কারণে ধরেন আপনার আচ্ছা এখানে ধরেন যে 2.93 পাইছেন এসএসসি তে, এখানে পাইছেন 3, এখানে তাহলে আবার আপনার 3 পাইতে হবে, এখানে আবার তাহলে 3 পাইতে হবে। যে কোনো 2টাতে 3 থাকলে হচ্ছে আপনি আবেদন করতে পারবেন। বুঝছেন ক্যালকুলেশন? বুঝছেন? আবার ধরেন এখানে 3 পাইছেন, আপনি এইখানে আবার ধরেন 2.9 পাইছেন, বাট এখানে আবার 3 পাইছেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, যে কোনো 2টাতে 3 থাকলেই হচ্ছে আপনি আবেদন করতে পারবেন। বোঝা গেছে? অনার্সে যে ফার্স্ট 3 থাকতে হবে তা না। তাহলে সর্বনিম্ন আপনি অনার্সে 2.25 যদি থাকে, আর এসএসসি ইন্টারমিডিয়েটে যদি আপনার এসএসসি ইন্টারমিডিয়েট 3 থাকলে আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে, কথা ক্লিয়ার না? ভেজাল আছে? আশা করি ভেজাল নাই। আচ্ছা, এখন আরেকজনের কথা সলভ করি। এক ভাইয়ের সমস্যা দেখা দিছে, এক ভাই আমাকে সিজিপিএ লেখা পাঠাইছে, আমি তার সিজিপিএটা এখানে আমি লিখে দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে সে সম্ভবত এসএসসি তে পাইছে 3 পাইছে, বাট এখানে কোনো একটাতে ধরেন এরকম পাইছে, অনার্সেও সে এরকম পাইছে 2.25 সামথিং এরকম পাইছে, কিন্তু মাস্টার্সে গিয়ে সে আবার 3 পাইছে। তাহলে তার শিক্ষাগত জীবনে 2টা 3 আছে, তাহলে এই 2টা তাকে সমস্যা করবে না। হ্যাঁ, এখানে মাস্টার্সে গিয়ে আবার সে 3 পাইছে, তাহলে তার 2টা ফার্স্ট ক্লাস হয়ে গেছে। সো বাংলাদেশ ব্যাংক এডি বলেন আর সিনিয়র অফিসার বলেন, এই যে আমি মানে দেখাই দিচ্ছি আপনাদের। হ্যাঁ, আপনি যদি এইগুলোর মধ্যে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। যে এই 2টায় হয়তো আপনার খারাপ হয়েছে অনার্সে এবং ইন্টারমিডিয়েটে, বাট এসএসসি তে 3 আছে, আবার মাস্টার্স আছে আপনার ডিগ্রি, সেখানে আবার 3 আছে। অর্থাৎ যে কোনো 2টাতে আপনি 3 পাইলেই আলহামদুলিল্লাহ, আপনি যদি রিটেন পরীক্ষা ভালো করেন তাহলে আপনার চাকরি হবে। এখন কি ক্লিয়ার হয়েছে কিনা? এই যে আমি আপনাদের যে এত সুন্দর করে চিত্র এঁকে বুঝাইলাম, আমার মনে হয় না এর আগে আপনাদের এইভাবে কেউ বুঝাইছে, এবং এভাবে মানে এই বিষয়টা অনেকের কাছে ক্লিয়ার না। ঠিক আছে, আপনি যে কোনো 2টা দেখবেন যে আমার কি 2টা 3 পয়েন্ট আছে কিনা, এই 2টায় 3 পয়েন্ট, ওকে, এটাই খারাপ, এই 2টায় 3 পয়েন্ট আছে, ওকে, এটাই খারাপ, এটাই ভালো, এটা খারাপ, ওকে, 3 পয়েন্ট আছে। ধরেন যে এই 2টাতে হচ্ছে যে আপনার এই 2টা খারাপ হয়ে গেছে, কিন্তু এই 2টা মিললে আবার আপনার 3 পয়েন্ট আছে, আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে, আশা করি এই জিপিএ নিয়ে আর আপনাদের কোনো সমস্যা হবে না আর কি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে ওই যে আপনার কি নিয়ে, এই সিজিপিএ নিয়ে আর কি। ঠিক আছে, আচ্ছা এখন এই সিনিয়র অফিসারের, আচ্ছা আরেকটা আপনাদের একটু বলি যে আপনি যে সিনিয়র অফিসার হবেন, হ্যাঁ, এর সিনিয়র অফিসার কি কি সুবিধা আছে? এত কষ্ট করে আপনি পড়বেন, আপনার কি কি সুবিধা আছে, মানে অর্থাৎ আপনার যদি সিনিয়র অফিসারের চাকরি হয় তাহলে আপনার কি কি সুবিধা পাবেন। দেখেন, সিনিয়র অফিসারের সুবিধা মানে ফ্যাসিলিটিস আর কি। হ্যাঁ, ফ্যাসিলিটিস সেটা হচ্ছে আপনার বেতন। হ্যাঁ, মানে বেতন, আচ্ছা বেতন, হ্যাঁ বেতন হচ্ছে আপনার এই সার্কুলারে আছে কত, 22,000। দেখেন বেতন সার্কুলারে আছে 22,000 প্লাস, হ্যাঁ 22,000, কিন্তু আপনাকে 22,000 বেতন দিবেন, আপনি যেদিন জয়েন করবেন সেদিন 23,100 স্কেলে আপনি জয়েন করবেন। এই যে দেখেন
শুরুর দিনে আপনাকে তার অবাক করবে, মানে বলবে একটা, বেতন দেবে বেশি। সার্কুলারে আছে 22,000, আপনার বেতন হবে 23,000 স্কেল, মানে আপনি একটা ইনক্রিমেন্ট পাবেন জয়েনের প্রথম দিন। আপনার প্রথম দিনই 5% বেতন বাড়বে সিনিয়র অফিসার হিসাবে, অ্যাজ এ সিনিয়র অফিসার। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা তাহলে কি লাগবে? গেল বেতন, তাহলে এত। আবার আপনি বছরে ইনসেন্টিভ পাবেন। হ্যাঁ, বছরে ইনসেন্টিভ পাবেন মোটামুটি 3টা থেকে সর্বোচ্চ 5টা পর্যন্ত ইনসেন্টিভ দেখা যায়। দুইটাও হয়, আবার গরিব ব্যাংকে একটাও হয়, তবে এভারেজ 3 থেকে 5টা পর্যন্ত ইনসেন্টিভ আপনি পাবেন। হ্যাঁ, বা 4টাও হয়, যাতে 3 থেকে 5 বলছি, মানে এর মধ্যে ইনসেন্টিভ মানে কি, আপনি যদি 3টে ইনসেন্টিভ পান তাহলে 3 মাসের বেসিক, যদি 5টা ইনসেন্টিভ পান তাহলে 5 মাসের বেসিক। বোঝা গেছে? এগুলো বোনাস, এগুলো বেতনের বাইরে। সব থেকে মজার বিষয়, সব থেকে মজার বিষয়, হ্যাঁ, সব থেকে মজার বিষয় হচ্ছে আপনি লাঞ্চ, হ্যাঁ, আপনি হচ্ছে লাঞ্চ ভাতা পাবেন। লাঞ্চ ভাতা কি, একদিন গেলেই 400 টাকা করে পাবেন। প্রত্যেক দিন কত দিন? 400 টাকা পাবেন। তাহলে আপনি যদি মাসে 22 দিন অফিস করেন, 22 × 400, তাহলে 22 দ্বিগুণে 8,800 টাকা। এগুলো সব বেতনের বাইরে, এগুলো বেতনের বাইরে, এগুলোর বেতনের বাইরে। আর অন্যান্য যে ভাতা টাতা আছে, সেটা হচ্ছে আপনার চিকিৎসা ভাতা আছে, তারপরে 1500 টাকা, তারপরে হচ্ছে ক্লোজিং ভাতা আছে কিছু, পয়লা বৈশাখ তো পাবেনই, ঈদের 2টা ফেস্টিভ্যাল বোনাস পাবেন। এ সবকিছু মিলা মানে বছরে, হ্যাঁ, সবকিছু মিলা মোটামুটি বছরে যে গড় বেতন, এটা মোটামুটি +- 50,000-এর কম না। কিছু ব্যাংকে বেশি, কিছু ব্যাংকে 2-1,000 কমও হইতে পারে, মানে এভারেজ 50+। অর্থাৎ বছরে গড় আপনি যে বেতন পাবেন সিনিয়র অফিসারের, সেটা 50,000-এর কম না, আপনি যেই ব্যাংকে চাকরি করেন। এই যে বেতন, ইনসেনটিভ, তারপরে হচ্ছে লাঞ্চ ভাতা, তারপরে আর এই সামনে আবার জুলাই থেকে কি বেতন বাড়তেছে না, তাহলে আরো মনে করেন যে তাহলে এখন 50,000-এর সাথে ধরেন না আরো কত 50% বাড়বে। তাহলে 50% বাড়লে ধরেন যে আরো হবে, আরো ধরেন 15,000-এর মতো পাবেন, 12 থেকে 15,000 পাবেন যদি সিনিয়র অফিসার আপনি জয়েন করেন। তাহলে আপনার 65, মোটামুটি 65+ পড়বে এই জুলাইয়ের পর থেকে আর কি। 65+ এভারেজ বেতন পড়বে জুলাইতে, যদি আপনার 50% বেসিক বাড়ে। 50% বেসিক মানে ওই যে 23,000-এর অর্ধেক, 12,500। ঠিক আছে? তাহলে 62 বা 65 এরকম পাবেন এভারেজ। ঠিক আছে? সো আপনার এই চাকরিটা পাওয়া দরকার আছে। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে কথা। হ্যাঁ, তাহলে অনেক সুবিধা। আচ্ছা, ও মেইন সুবিধা তো বলি নাই, এরা হচ্ছে মাসিক মানে বাৎসরিক গড় বেতন হচ্ছে এত। তারপরে হচ্ছে সিনিয়র অফিসার হিসাবে যদি আপনি জয়েন করেন, তাহলে আপনার চাকরিতে আপনি ঢুকলে হচ্ছে একটা কম্পিউটার লোন পাবেন। কম্পিউটার লোনের জন্য হচ্ছে আপনার কোনো রকম কোনো শর্ত নাই যে 1 বছর হইতে হবে, 5 বছর হইতে হবে। আপনি কম্পিউটার লোন পাবেন হচ্ছে, এটা হচ্ছে 80 মানে 1 লাখের মতো, এখন 1 লাখ প্লাস দেয়। 1 লাখের মতো হচ্ছে একটা কম্পিউটার লোন পাবেন, 1 লক্ষ টাকার মতো। হ্যাঁ, 1 লক্ষ টাকার মতো হচ্ছে একটা কম্পিউটার লোন পাবেন। আর মোটর সাইকেল লোন পাবেন হচ্ছে আপনার 3 থেকে 5 লাখ। হ্যাঁ, মোটর সাইকেল লোন। আর আপনার চাকরির বয়স যখন 5 বছর হবে, 5 বছর ঢুকলেই দিবে না, 5 বছর হইলে আপনি সিনিয়র অফিসার না, সিনিয়র অফিসারের হচ্ছে আপনার সর্বোচ্চ 1,20,00,000, 1,20,00,000 হচ্ছে আপনার হাউস মানে হোম লোন পাবেন, হাউস লোন। এগুলা মানে ভবিষ্যতে পাবেন তা না, যারা চাকরি এখন করতেছে তারা পাইতেছে। আপনি আস্তে আস্তে আরো বাড়বে, আপনি আসতে তো এই জুলাইয়ের পরে আসবেন, তাহলে এগুলো অলরেডি রানিং। এগুলা এইসব সুবিধা কি অলরেডি রানিং, মানে এমন না যে হইব, এটি চলতেছে আরো 5-7-10 বছর আগে থেকে এই সুবিধা। ঠিক আছে? চলতেছে, পাবেন। আবার আপনি যখন 3টা প্রমোশন পাবেন, মানে এসও থেকে পিও, তারপরে এসপিও, তারপর হচ্ছে এজিএম। হ্যাঁ, এজিএম হলে আপনি গাড়ি পাবেন একটা 40 লাখ টাকার, একটা 40 লক্ষ টাকার একটা গাড়ি পাবেন। আর এই গাড়ির যে তেল, হ্যাঁ, গাড়ির তেল কেনার জন্য প্রত্যেক মাসে 40,000 টাকা পাবেন।
40,000 কত 40,000 ড্রাইভার তো পাইবেনি, তেল খরচ পাইবেন আরো 40,000। বোঝা গেছে? তাহলে আপনার এই চাকরিটা দরকার আছে। আপনার এই চাকরিটা দরকার আছে, বুঝতে পারছেন? এই চাকরি আপনার দরকার আছে, বুঝছেন? কি কি সুবিধা? বাৎসরিক গড় বেতন হবে 60 প্লাস আগামী এই জুলাইয়ের পর থেকে। বাড়ি গাড়ি যা আছে সবই পাবেন। আর সালে একটা বউ দরকার, বউ দিবে না সরকার থেকে, আপনার ব্যাংক থেকে বউ দিবে না, কিন্তু যদি আপনার কাছে এই জিনিসগুলা থাকে, এই টাকা থাকে আর এগুলা থাকে, বউ এমনি চলে আইবো। ধরেন আরেকবারের বউ আপনার কাছে চলে আইবো, বুঝতে পারছেন? আপনার জন্য তো কেউ আসবেই, ধরেন আরেকজনের বউ, হেও আপনার কাছে চলে যেতে চাইবো যে বাড়ি আছে, গাড়ি আছে, মোটরসাইকেল আছে, হ্যাঁ টাকা আছে, যা চলে যাই। অর্থাৎ বউ নিয়ে আপনি টেনশন করেন না, বউটা আপনি একাধিক পাবেন আর কি, দেখবেন চলে আসতে যাবে আপনার কাছে আর কি। ঠিক আছে? সো এই আর কি। তাহলে এটা হচ্ছে কথা। বউ নিয়ে টেনশন করবেন না, বউ চলে আসবো। হ্যাঁ, আচ্ছা এখন কথা হচ্ছে ইয়াতে, এখন কথা হচ্ছে তাহলে এই হচ্ছে গেল কথা, শিক্ষাগত যোগ্যতা গেল। আচ্ছা এখানে পরীক্ষাগুলো কিভাবে হবে দেখেন, 3টা ধাপে। প্রথম হচ্ছে এমসিকিউ পরীক্ষা, এটা হচ্ছে 100 নম্বর। তারপর হচ্ছে রিটেন, হ্যাঁ, তারপর হচ্ছে রিটেন পরীক্ষা হবে 200 নম্বর। তারপর হচ্ছে ভাইবা পরীক্ষা হবে, ভাইবা পরীক্ষা হচ্ছে 25 নম্বর। হ্যাঁ, এই এমসিকিউর যে নম্বর, হ্যাঁ প্রিলিমিনারি এমসিকিউর নম্বর আপনার যোগ হবে না, এটা শুধু রিটেন পরীক্ষা দেওয়ার জন্য। হ্যাঁ, আর এই ভাইবার এই যে এই দুইটা মানে 225, এই 225-এর উপর হচ্ছে আপনার ডিপেন্ড করবে। এখন আপনার মনের প্রশ্ন রাখতে পারে আমি কত % নম্বর পাইলে পাস মানে আমার চাকরি হবে। আপনি যদি এই রিটেনে 60% নম্বর, দ্যাট মিনস হচ্ছে 120 প্লাস পান, আর এই যে ভাইবা আছে না, ভাইবাতে যদি আপনি বেয়াদবি না করেন, আর যদি আপনার পোশাক আশাক ঠিক থাকে, তাহলে আপনাদের 20-22 এমনি দিবে। ধরেন 20 থেকে 22 এমনিতেই দিবে, 22 প্লাস। ঠিক আছে? তাহলে সেই হিসাবে মোটামুটি 140 প্লাস যদি আপনার হয়, তাহলে আপনি বলতে পারেন ওই যে প্রথম মেরিট লিস্টে আপনি চাকরি পাবেন, প্রথম মেরিট লিস্টে। ঠিক আছে? আচ্ছা, তো আরো কিছু সুবিধা আছে ব্যাংকে, সেটা আপনাদেরকে একটু বলি। হ্যাঁ, আর একটু সুবিধা আছে ব্যাংকে। আচ্ছা পরীক্ষা শেষ হয় নাই, আবেদন করতে পারবেন কিনা, আচ্ছা আমি বলতেছি। তাহলে এটা হচ্ছে মানে এই সাবজেক্ট গুলো, অর্থাৎ 140 পেলে আপনার ফার্স্ট মেরিটে চাকরি হবে। আচ্ছা ব্যাংকের চাকরি আরেকটা সুবিধা আছে। হ্যাঁ, ব্যাংকের চাকরির আরেকটা সুবিধা হচ্ছে প্যানেল সিস্টেম। হ্যাঁ, প্যানেল সিস্টেম একটা আছে। ধরেন ইউনিভার্সিটিতে আপনার পরীক্ষা দেন, প্রথমে যতগুলা সিট থাকে ততগুলা নেয়। ধরেন এই যে 903টা পদ আছে, ধরেন এখানে 903টা পদ আছে। বিশ্বাস করেন আপনি যদি 903 না, আপনি যদি 3 নং 27 মানে 2500-র মধ্যে থাকেন, কতশোর মধ্যে? 2500-র মধ্যে থাকেন, তাহলে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা আছে। কারণ কি? কারণ হচ্ছে এই 903 জন যখন প্রথমে ধরেন ফার্স্ট মেরিট লিস্ট দেবে 903 জন, কিন্তু এই পরীক্ষার রেজাল্ট হইতে হইতে তার হয়তো বিসিএস বা আদার্স ভালো কোনো চাকরি হয়ে গেছে, এর থেকে আরো ভালো বিসিএস ক্যাডার, অ্যাডমিন ক্যাডার হয়ে গেছে, ধরেন সে হচ্ছে এখানে তো আসবে না। ধরেন এখানে জয়েন করলো সাপোজ ধরেন 600 জন জয়েন করলো, তাহলে বাকি থাকে কয়জন? আরো 303 জন। আবার সেকেন্ড মেরিট লিস্ট দিবে, এখান থেকে ধরেন জয়েন করলো 200 জন, আরো থাকে 103 জন। ধরেন থার্ড মেরিট লিস্ট দিল, এখান থেকে জয়েন করলো ধরেন 80 জন। এভাবে আপনার থার্ড, ফোর্থ, ইভেন 5 বার পর্যন্ত প্যানেল ডাকা হয়। সো আপনি সিট 903টা তা না, আপনি যদি 2500-এর মধ্যেও থাকেন বা 2000 থেকে 2500, আপনি যদি 2000 থেকে 2500-এর মধ্যে থাকেন, তাহলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। এটা কিন্তু ব্যাংকের একটা ইউনিক সিস্টেম। হ্যাঁ, বারবার পরীক্ষা নেয় না, পরীক্ষা ভাইবা দিয়ে বসে থাকবেন, প্যানেল থেকে অটোমেটিক্যালি আপনার টানতে থাকে। ঠিক আছে? এটা একটা ইউনিক সিস্টেম আর কি। ঠিক আছে? আচ্ছা প্রিলিতে কত টিকতে হয়? আচ্ছা সেটা আমি একটু বলতেছি যে প্রিলিতে কত টিকতে হয়। প্রিলিতে পদ অনুযায়ী ধরেন আপনি এমসিকিউতে কত পাইলে টিকবেন, ধরেন 100 নম্বরের এমসিকিউ, এর মধ্যে আপনি কত পাইলে টিকবেন? সহজ কথা হচ্ছে প্রশ্ন যদি কঠিন হয়, ধরেন যদি প্রশ্ন কঠিন হয়, ধরেন আপনি 4500 টিকে যাইতে পারেন। আর যদি প্রশ্ন সহজ হয়, তাহলে আপনার 70ও লাইগে যেতে পারে।
আপনার 70 প্লাসও লেগে যেতে পারে। এবং আরেকটা যদি মানে পদ, হ্যাঁ পদ যদি কম হয়, পদ কম হইলে আপনার ধরেন 75 প্লাস অনেক সময় লাগে, পদ সংখ্যা কম। হ্যাঁ মাঝে মাঝে যেমন বাংলাদেশ ব্যাংক এডিতে হচ্ছে 103টা পদ, হ্যাঁ 100 সামথিং পদ। যদি পদ বেশি থাকে, হ্যাঁ পদ বেশি হইলে আপনি ধরেন যে 50 বা 60তে আপনি টিকে যাইতে পারবেন। অর্থাৎ এটা ডিপেন্ড করে এই পদের সংখ্যা কম নাকি বেশি, এটা ডিপেন্ড করে প্রশ্নটা কি কঠিন হয়েছে নাকি প্রশ্নটা সহজ হয়েছে। এইগুলোর উপর ভিত্তি করে আপনি ধরতে পারেন মোটামুটি 45 থেকে 70 এর মধ্যে হচ্ছে আপনি টিকতে পারেন। বোঝা গেছে? মাঝে মাঝে 45 আপনি টিকবেন। আমার মনে আছে আমাদের সময় একটা সিনিয়র অফিসার পরীক্ষা হয়েছিল 19 সালে সম্ভবত, সেটাতে সর্বশেষ 34.5 এ টিকছিল। 34.5 এ টিকছিল। এটা হচ্ছে 80 নম্বরের পরীক্ষা ছিল, 80টা এমসিকিউ ছিল, হ্যাঁ 80 নম্বর এমসিকিউ ছিল এবং সেখানে 34.5 পর্যন্ত টিকছিল। বুঝা গেছে? অর্থাৎ পদের সংখ্যা, প্রশ্ন হার্ড না কঠিন তার উপর ডিপেন্ড করে যে কতজনকে টিকাবে। বা যদি 10,000 জন নেয় তাহলে একটু মানে বেশি মানে কম পাইলেও টিকবেন, আর যদি 20,000 জনকে নেয় তাহলে আরেকটু কম পাইলেও টিকবেন। বিষয়টা এরকম, আগে থেকে এটা বলা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে কি কি সাবজেক্টের আপনার পরীক্ষা দিবেন আর কি। হ্যাঁ ব্যাংকের সিলেবাস পরিবর্তন হয়েছে, ব্যাংকের সিলেবাস পরিবর্তন হয়েছে। এমসিকিউটা চেঞ্জ হয় নাই, হ্যাঁ এমসিকিউ চেঞ্জ হয়েছে। ব্যাংকের সিলেবাসে কি কি থাকে হচ্ছে ম্যাথ থাকে, তারপরে হচ্ছে ইংলিশ থাকে, তারপরে হচ্ছে জিকে থাকে, তারপরে হচ্ছে বাংলা থাকে, তারপরে হচ্ছে আইসিটি থাকে। এখন আবার হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, হ্যাঁ অ্যানালিটিক্যাল আচ্ছা এখন আছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, হ্যাঁ সংক্ষেপে লিখলাম অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থাকে। এগুলোর উপরে 100 নম্বরের পরীক্ষা হয়, ঠিক আছে? আচ্ছা, এবং রিটেনে কি কি আসে? এই যে রিটেন, আচ্ছা এটা কি ফিক্সড হয়ে গেছে? আচ্ছা, রিটেন সিলেবাস পরিবর্তন হয়েছে এই যে এই মাসের শুরুতে, আগে ছিল না, এখন নতুন রিটেন সিলেবাস আছে। আপনাদের রিটেন সিলেবাসটা আমি একটু এখানে দেখাই দিতেছি। হ্যাঁ এই যারা রিটেন পরীক্ষা দিবেন আগামী 5 তারিখ এবং 6 তারিখ তাদের জন্য এটা আমি রাখছি। হ্যাঁ আরেকজনের কাছে শোনার দরকার নাই, একদম সামনাসামনি দেখাই দিতেছি, ঠিক আছে? সামনাসামনি দেখবেন যে 5 মে এই যে রিটেনের সিলেবাস, ঠিক আছে? এই যে রিটেনের সিলেবাস, এটার উপর বসাই দিলাম। হ্যাঁ আচ্ছা দেখেন, এই যে সিনিয়র অফিসার 5 তারিখ পরীক্ষা হবে, এটার কি কি থাকে? এই যে এমসিকিউ রে যেখানে দেওয়া আছে, এমসিকিউটাও দেওয়া আছে, আমি যেটা অলরেডি লিখছি আপনাদেরকে। এই যে ইংলিশ গ্রামার, এমসিকিউ তে কি কি থাকে দেখেন। ইংলিশ গ্রামার এন্ড ল্যাঙ্গুয়েজ এখানে 20, বাংলাতে গ্রামার এন্ড ল্যাঙ্গুয়েজ 20, ম্যাথে থাকে 20, ফিনান্সিয়াল এন্ড ব্যাংকিং নলেজ এখানে থাকবে 10, অ্যানালিটিক্যাল স্কিল থাকবে 20, বেসিক আইসিটি 10, টোটাল 100 নম্বর। এটা হচ্ছে সিনিয়র অফিসারের নম্বর বন্টন। এই যে বাংলা, ইংরেজি, বাংলা, ম্যাথ, তারপর হচ্ছে জিকে, আগে ছিল জিকে এখন এটা নাম পাল্টেছে ফিনান্সিয়াল। হ্যাঁ কি ফিনান্সিয়াল এন্ড ব্যাংকিং নলেজ, ব্যাংকের সাধারণ জ্ঞানগুলো একটু অন্য টাইপের। খাল বিল নদী না সাগরের গভীরতা আসবে না, জীবনও আসবে না সাগরের গভীরতা আসবে। মুদ্রাস্ফীতি কত, ডলার রেট কত, রিজার্ভ কত, হ্যাঁ ব্যাংক রেট কত, হ্যাঁ এলসি কি, এই সব ব্যাংকিং নলেজ সম্পর্কিত। এরপর অ্যানালিটিক্যাল স্কিল, এটা অনেক আগে ছিল এখন আবার নতুন আনছে, এটা একটা নতুন টপিক, আগে আপনাদের জন্য নতুন, আমরা যখন করছি তখন অ্যানালিটিক্যাল স্কিল আগে থেকে ছিল। আচ্ছা এই যে রিটেনে কি কি আসবে দেখেন, রিটেন পাল্টাইছে, রিটেন আগে এগুলো ছিল না, কিছু চেঞ্জ করছে। একটা হচ্ছে ফোকাস রাইটিং, হচ্ছে ইংরেজিতে 30, একটা বাংলা ফোকাস রাইটিং এর 30। ফোকাস রাইটিং কি জিনিস? ফোকাস রাইটিং হচ্ছে সাম্প্রতিক বা ব্যাংক রিলেটেড বা পরিবেশ সম্পর্কিত বা ইন্টারন্যাশনাল মানে ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ সম্পর্কিত যে কোনো বিষয় সম্পর্কে আপনাকে লিখতে বলবে, একটা বাংলাতে একটা ইংরেজিতে। যেমন এখন ইরান আমেরিকার যে যুদ্ধের ক্রাইসিস, বাংলাদেশের এর অর্থনীতির কি প্রভাব পড়তে পারে, গতকাল আপনাদের পড়াইছিলাম, ঠিক আছে? তাই এই টাইপের বা হচ্ছে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক কন্ডিশন বা বর্তমান বাংলাদেশের ব্যাংকিং কন্ডিশন, এগুলোর উপরে আপনাকে লিখতে হবে। বা পরিবেশ নিয়ে আসতে পারে, নারীর ক্ষমতায়ন নিয়ে আসতে পারে, এনি টপিক। হ্যাঁ এগুলো হচ্ছে দুইটাতে 30-30-60 এই 200-র মধ্যে। এরপরে জেনারেল নলেজ থাকে, জেনারেল নলেজ হচ্ছে 10,
জেনারেল নলেজ হচ্ছে 10, ভালো করছে ঘোড়ার ডিম কমাইয়া। জেনারেল নলেজ 10, আগে ছিল 30। জেনারেল নলেজ আগে 30 ছিল, সেই 30 থেকে কমাইয়া এই যে অ্যানালিটিক্যাল রিজনিং এ দিয়ে দিছে, ওখানে নম্বর বাড়াই দিছে। হ্যাঁ, ম্যাথমেটিক্স হচ্ছে 30, তারপরে হচ্ছে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশে 20, আর এখানে দেখেন অ্যানালিটিক্যাল রিজনিং, ক্রিটিক্যাল থিঙ্কিং এন্ড আর্গুমেন্ট রাইটিং, এখানে হচ্ছে 40। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আর আর্গুমেন্ট লিখতে হয়, আর্গুমেন্ট, হ্যাঁ, এই দুটা মিলে 40। বাংলা ব্যাকরণে একটু চেঞ্জ আসছে, বানানের নিয়ম মানে বিসিএস এর মতো, এক কথায় প্রকাশ, কারক, সমাস, সন্ধি বিচ্ছেদ, হ্যাঁ, এর ভিন্নাত্মক শব্দ, এইগুলোতে 10। আর ইংরেজিতেও সেম কিছু চেঞ্জ আসছে, এখানে আমার গ্রামার আসবে এইবার ফার্স্ট টাইম, ফর দ্য ফার্স্ট টাইম, আগে আসতো না। হ্যাঁ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি হচ্ছে 20। এই টোটাল 200 নম্বরের পরীক্ষা। এই 200 নম্বরের মধ্যে যদি আপনি 120 প্লাস পান, দ্যাট মিনস হচ্ছে 200 নম্বরের মধ্যে 120 প্লাস মানে 60% নম্বর পাইলে আপনার চাকরি মোটামুটি আপনি ধরতে পারেন যে হওয়ার সম্ভাবনা, আপনি প্রথম মেরিট লিস্টেই পাওয়ার সম্ভাবনা আপনার। ঠিক আছে, ওকে। আচ্ছা, কয়েকটা কোশ্চেনের আপনাদের একটু জবাব দেই এই ফাঁকে, কয়েকটা কোশ্চেনের একটু জবাব দিই আপনাদের। কি কি কোশ্চেন, কয়েকটা কোশ্চেন জমা হয়েছে দেখলাম। এক ভাই প্রশ্ন করছিল যে আমার পরীক্ষা শেষ হয় নাই, অনার্সের 2টা পরীক্ষা বাকি আছে, আমি কি আবেদন করতে পারবো কিনা? কি বলে এটাকে, ওই যে আমরা বিসিএস এ যেমন আমরা আবেদন করি না, এখানে সেই আবেদনের কোনো সুযোগ নাই, অ্যাপিয়ার দিয়ে আবেদনের কোনো সুযোগ নাই। ক্লিয়ার? ব্যাংকে আবেদন করতে গেলে আপনার রেজাল্ট পাবলিশ ডেট বসাইতে হয় ফর্মের মধ্যে অনলাইনে, তো আপনার রেজাল্ট দিতে পাবলিশ হয় না, আপনি ওটা কেমনে বসাবেন? সো এই সুযোগটা নাই। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ব্যাংকে কত পার্সেন্ট রিপিট হয়? ব্যাংকে প্রশ্ন রিপিট হয়, প্রিলি রিপিট হয়, রিটেনেও হচ্ছে টুকটাক রিপিট হয়, বিশেষ করে ম্যাথ টাইপের যেগুলো আছে। হ্যাঁ, ক্যালকুলেটর ইউজ করা যায় কিনা? ক্যালকুলেটর বাংলাদেশের আমার জানা মতে কোথাওই ব্যবহার করা যায় না চাকরির পরীক্ষাতে, নট অনলি ব্যাংক। ঠিক আছে, অন্য কোনো চাকরিতে যায় না, আমার জানা মতে যায় না। প্রাইমারি, নিবন্ধন, হাই স্কুল, যেই চাকরি বলেন, নো ক্যালকুলেটর। সো ব্যাংকের তো প্রশ্নে আসে না। ঠিক আছে, মেয়েদের জন্য কি কি সুবিধা আছে স্যার? মেয়েদের জন্য নর্মাল চাকরির যে সুবিধা ওইটাই। একটা সুবিধা আছে মেয়েদের, বাংলাদেশ ব্যাংকে একটা নিয়ম আছে 6টার পরে মেয়েদের ব্যাংকে রাখা যাবে না, এই একটা সুবিধা আছে। ঠিক আছে, আর কি চান বলেন? ওকে, এই হচ্ছে কথা। তাহলে এটা হচ্ছে ব্যাংকের রিটার্ন সিলেবাস। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, অফিসারের ইয়াটাও দিয়ে দেয়। অফিসারের পরীক্ষা হচ্ছে 6 তারিখে, সেটা আমি একটু দিয়ে দিই। অফিসারের রিটার্ন সিলেবাসটা আমি আপনাদের একটু করে দিই। অফিসার, হ্যাঁ, এটা অফিসারের, হ্যাঁ, এই দেখেন 6 তারিখ হচ্ছে অফিসারের পরীক্ষা হবে আবার। হ্যাঁ, 6 মে হচ্ছে অফিসারের পরীক্ষা। এটার রিটার্ন সিলেবাস দেখেন, একটু ডিফারেন্স আছে। দেখেন 6 তারিখ যে সিনিয়র অফিসারের পরীক্ষা হবে। আচ্ছা, এটা হচ্ছে সিনিয়র অফিসারের, আর এটা হচ্ছে অফিসার। হ্যাঁ, এই যে আন্দাজে কোনো কথা নাই, সব আপনারা দেখতেছেন। হ্যাঁ, রিডিং যদি পড়েন আপনিও বুঝতে পারবেন যে আমি আপনাদের কোনো ভুল তথ্য দেই নাই বা ভুল তথ্য দেওয়ার কোনো সুযোগ নাই। প্রশ্ন ইংরেজিতে হয় কিনা? হ্যাঁ, ব্যাংকের প্রশ্ন সব ইংরেজিতে হয়, শুধু বাংলা ছাড়া। তবে মাঝে মাঝে ইদানিং দেখা যাচ্ছে যে লাস্ট কয়েকটা পরীক্ষাতে, অফিসার বা ক্যাশের পরীক্ষাতে এই ম্যাথ গুলা বাংলায় আসছে, ইভেন বাংলাদেশ ব্যাংকেও। সো ওটা আনপ্রেডিক্টেড, মানে ইংরেজিতে হবে, এটা আপনি কনফার্ম থাকেন। ঠিক আছে, মাঝে মধ্যে দুই একবার বাংলা দেয়, ওইটা মানে গণায় ধরা যাবে না, ইংলিশ। ঠিক আছে, ইংরেজিতে। আচ্ছা, ইংরেজি বেসরকারি ব্যাংকগুলোকে সুবিধা একই না। আমি আপনাদের এখানে যত কথা বলছি সবগুলো সরকারি ব্যাংক নিয়ে কথা বলছি, প্রাইভেট ব্যাংক নিয়ে কোনো কথা বলি নাই। কারণ প্রাইভেট ব্যাংকের চাকরি তো দেখছেন ইদানিং, হ্যাঁ, 40 বছরে চাকরি নাই হঠাৎ। ধরেন প্রাইভেট ব্যাংকে চাকরি করেন, খুব সুন্দরী বউ বিয়ে করলেন, বাচ্চা কাচ্চা হইলেন, অনেক টাকার স্যালারি প্রাইভেট ব্যাংকে, 60,000 70,000 বা আরো বেশি, 1 লাখ টাকার উপরে বেতন পান। কিন্তু হঠাৎ 40 বছর বয়সে আপনার চাকরি নাই। এই দেখছেন না, 10টা ব্যাংকে চাকরি নাই, হ্যাঁ, এসালাম গ্রুপের। সো ওদের কোনো সিকিউরিটি নাই, ওদের নিয়ে আমি কোনো কথা বলি না। ইভেন ওদের নিয়োগ কেমন হয় আমি তাও জানি না। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন এখানে এই যে অফিসারের রিটেন টাইম নিয়ে বলি, প্রিলি সেম, প্রিলি এই মোটামুটি সেম। হ্যাঁ, প্রিলি একই রকম কাছাকাছি। হ্যাঁ, এই যে রিটেন এক্সাম যেটা হবে সেটা আমি একটু বলি। 6 তারিখ যারা রিটেন পরীক্ষা দিবেন,
এখানে ফোকাস রাইটিং হচ্ছে হ্যাঁ, ইংরেজিতে ফোকাস রাইটিং 35, একটু নম্বর বন্টন আলাদা আছে বাট কাছাকাছি। হ্যাঁ, বাংলা ফোকাস রাইটিং এর 30, জিকে, আচ্ছা জেনারেল নলেজ, ল্যাঙ্গুয়েজ অফ কোশ্চেন উইল বি ইন বাংলা। আচ্ছা জেনারেল নলেজ এটা আমার বাংলা বলে দিছে। হ্যাঁ, সাধারণ জ্ঞান ল্যাঙ্গুয়েজ অফ কোশ্চেন উইল বি বাংলা, এটাতে হবে 30। তারপরে কম্প্রিহেনশন থাকবে, এটা হচ্ছে 20, ম্যাথমেটিক্স থাকবে 25, ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ 5 সেন্টেন্স, ও মাই গড 20, ট্রান্সলেশন ইংলিশ টু বাংলা 20, তারপর আছে প্রিপারেশন অফ সামারি ইন ইংলিশ। আচ্ছা আচ্ছা, সামারি হচ্ছে 20। তাহলে এই হচ্ছে রিটেনের অফিসার, এটা হচ্ছে অফিসার রিটেন। হ্যাঁ, এটা হচ্ছে অফিসারের রিটেন, আর এটা হচ্ছে সিনিয়র অফিসারের রিটেন, এটা হচ্ছে সিনিয়র অফিসারের রিটেন। তাহলে এখানে 200 হইলো, কিছু চেঞ্জ আছে। এখানে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি নাই সিনিয়র অফিসারে, এখানে আছে। এখানে যে ব্যাকরণের বানান টানান এই হাবিজাবি আছে, এখানে নাই। ঠিক আছে, এখানে সামারি আছে, এখানে নাই। এখানে নাই। এখানে আর্গুমেন্ট রাইটিং আছে, এখানে আর্গুমেন্ট রাইটিং নাই। সো দেয়ার ইজ মানে সাম ডিফারেন্স। ওকে, সেম না। হ্যাঁ, এটার সাথে এডির সিলেবাসটা সেম। এই সিনিয়র অফিসারের সাথে বাংলাদেশ ব্যাংকের এডির সিলেবাসটা সেম। বাট আপনি যদি অফিসারের পরীক্ষা দেন তাহলে আপনাকে সামারি লিখতে হবে, আপনাকে 2টা ট্রান্সলেশন লিখতে হবে, আপনাকে হচ্ছে আবার কম্প্রিহেনশন লিখতে হবে। এখানে কিন্তু কম্প্রিহেনশন নাই, সিনিয়র অফিসারে কিন্তু কম্প্রিহেনশন নাই। ঠিক আছে, মানে আপনার সবই শেখা লাগবে, যেহেতু আপনি 2 জায়গায় পরীক্ষা দিবেন। যারা 2 জায়গায় পরীক্ষা দিবেন তাহলে আপনার সব শেখা লাগবে, এই কম্প্রিহেনশন, তারপরে গ্রামার, তারপরে হচ্ছে যা যা আছে আর কি, সবই শেখা লাগবে। বুঝা গেছে? আইসিটি এবং অ্যানালিটিক্যালের জন্য কোন বই? আইসিটি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির বই ইদানিং বের করছে দেখলাম, তারা হুড়া 10 দিনে বই কেমনে বের করে আমি জানি না। আপনি প্রিভিয়াস ইয়ার যত অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আসছে বিভিন্ন ব্যাংকের পরীক্ষাতে, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি 2017-18 আগের গুলা দেখবেন। হ্যাঁ, 19 সালে ছিল না অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, আপনার 12, 13, 14, 15, 16, 17 বা 18 পর্যন্ত কিছু ছিল, তখন দেখবেন। এটার জন্য বই দরকার নেই, আগের গুলা পড়বেন, আগের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলা বারবার পড়বেন। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে কথা। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই হচ্ছে সিনিয়র অফিসার, এই হচ্ছে অফিসার, এই তাদের সিলেবাস। ঠিক আছে, আমি হচ্ছে এটা ক্লাস শেষে আমি আমার পেজে পোস্ট করে দিব, আপনাদের যার যার কাছে নাই আমি একসাথে পোস্ট করে দিব। ঠিক আছে, আশা করি আর কনফিউশন আপনাদের থাকবে না। হ্যাঁ, এখানে তো আমি আছে, এই যে আমার কাছে যে কপিটা আছে এটা আমি আমার দিয়ে দিব আর কি। সরকারি ব্যাংকের জন্য এমসিকিউ রিটেন কোন বই ভালো হবে? আচ্ছা, বইয়ের বিষয়ে আমি আপনাদেরকে একটু বলি। আপনি যদি ধরেন প্রাইমারির প্রস্তুতি নেন, আপনার হচ্ছে একটা প্রাইমারি নিয়োগ গাইড পড়লে হয়ে যায়। আপনি যদি বিসিএস এর প্রস্তুতি নেন, বিসিএস এর প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ বই কিনতে হবে, সাথে একটা ডাইজেস্ট করতে হবে। মোটামুটি পেপার পত্রিকা পড়লে হয়ে যায়। কিন্তু ব্যাংক এমন একটা জিনিস যেটার কোনো নির্দিষ্ট বই নাই। এই অ্যানালিটিক্যাল এবিলিটি নতুন, আপনি বই পাবেন। এই ফোকাস রাইটিং কোন থেকে কি ঠিক নাই বলা যায়, আপনি পাবেন। এই যে ব্যাংকের যে ফিনান্সিয়াল এন্ড ব্যাংকিং নলেজ, এগুলো নরমাল সাধারণ জ্ঞানের বইতে নাই। নরমাল সাধারণ জ্ঞানের বইতে আছে কি জানেন? খাল, বিল, নদী, নালা, দৈর্ঘ্য কত, প্রস্থ কত, প্রশান্ত মহাসাগরের গভীরতা কত। তাহলে এগুলা কি করতে হবে? আপনাকে একটু বই টই ঘাটাঘাটি করে পত্রিকা পড়তে হবে। হ্যাঁ, তো এই জন্য আপনার একটু গাইড দরকার আছে। এখন আপনি যে এই 2টার প্রস্তুতি নেবেন, এগুলার যে প্রস্তুতি নেবেন সেটা নিয়ে আমি একটু বলি আপনাদেরকে। হ্যাঁ, আপনারা যারা এই প্রস্তুতি নেবেন ব্যাংকের, তাদের জন্য একটু বলি। আচ্ছা, কই গেল ঘোড়ার ডিম? ওকে, এই যে আপনারা সিনিয়র অফিসারের সার্কুলার অলরেডি হয়েছে। আচ্ছা, আমি একটু বলি, দেখেন, যারা হচ্ছে এই 5 তারিখ এবং 6 তারিখ রিটেন দিবেন, কিসের রিটেন দিবেন? সিনিয়র অফিসার বা হচ্ছে অফিসার। সময় তো নাই। অনেকে আছে যে প্রিলির প্রস্তুতি নিছে, রিটেন হঠাৎ করে ঠিকে গেছে, ঠিকে গিয়ে ঝামেলা পড়ে গেছেন। হাই হাই রে, এখন আমি কি করি? তো অনেক কষ্টে হচ্ছে একটা ইংলিশ একটা প্রিলি টিকছেন, ব্যাংকের রিটেনটা হেলায় নষ্ট করেন না। আমাদের এখানে এই সিনিয়র অফিসার এবং অফিসার এবং এর ক্লাস চলতেছে, আমাদের সকল কোর্সগুলো প্রিলি এবং রিটেন। সো আপনি আমাদের শর্ট কোর্সে ভর্তি হতে পারেন। হ্যাঁ,
শর্ট কোর্স মানে যেহেতু সময় কম, এই জন্য শর্ট কোর্স বলছি। ক্লাস আপনি সবই পাবেন। এই যে এখানে যেগুলো ক্লাস আছে, ট্রান্সলেশন, আর্গুমেন্ট রাইটিং, জিকে, ফোকাস রাইটিং এর নোটও পাবেন। হ্যাঁ, এই ফোকাসে নোট পাবেন, হ্যান্ড নোট আমি করে দিব আর কি, নোট করে দেব আপনাদেরকে, ক্লাসগুলোও আপনাদেরকে পড়াই দেব। এবং এটার ফি হচ্ছে মাত্র 999 টাকা ফি। এখন আপনার মনে হইতে পারে শুধু রিটেন 999 টাকা না, এর সাথে আপনি কিছু ফ্রি অ্যাক্সেস পাবেন। হ্যাঁ, কিছু ফ্রি পাবেন, সেটা হচ্ছে সিনিয়র অফিসার, তারপর হচ্ছে অফিসার, তারপর হচ্ছে ক্যাশ এর এমসিকিউর যত ক্লাস আছে প্রিলিমিনারির, এগুলা হচ্ছে আপনার 100% ফ্রি পাবেন। হ্যাঁ, শুধু এটা না, এটার সাথে আপনি এগুলা ফ্রি পাবেন। এই রিটেন কোর্সে ভর্তি হলে রিটেনের ক্লাস তো পাবেনই, সাথে সিনিয়র অফিসার বা সামনে ক্যাশ পরীক্ষা বাকি আছে, এগুলার যে কোর্সের সকল ক্লাসে আপনি ফ্রি পাবেন, সব 999 টাকা। এরপর যে নতুন সিনিয়র অফিসারের সার্কুলার হয়েছে, নতুন এই যে গতকাল হয়েছে, এখন আবেদন চলতেছে, এটার আমাদের ব্যাচ শুরু হবে। হ্যাঁ, এখানেও হচ্ছে কি শুরু থেকেই এমসিকিউ প্লাস হচ্ছে লিখিত, এমসিকিউ প্লাস রিটেন, এবং আমাদের সব বেশি সব সাবজেক্ট, এটা বলার অপেক্ষা রাখে না, এটা হচ্ছে সকল বিষয়। হ্যাঁ, সকল বিষয় ক্লাস হবে। ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে ব্যাংকে এখন দ্রুত সার্কুলার দিচ্ছে, সর্বোচ্চ 4 মাস সময় পাবেন, সর্বোচ্চ। সো আমরা কিন্তু দ্রুত ক্লাস শুরু করে দিব। যেমন এই যে এইটার ক্লাসটা করাইছি মোটামুটি শেষের দিকে হয়ে গেছে, তো আমরাও এই নতুন ব্যাচেরও ক্লাস শুরু করে দেব। কারণ হঠাৎ যদি 3 মাসের মাথায় পরীক্ষার ডেট দেয়, 3 মাসে কোর্স শেষ হয় না। ঠিক আছে। সো যত দ্রুত সম্ভব আমরা ক্লাস শুরু করে দেব। এখানে সকল বিষয়েরই ক্লাস পাবেন, এই সেম একই অবস্থা, এই হ্যান্ড নোট পাবেন। হ্যাঁ, ফোকাসের এখানেও ফোকাসের ক্লাস প্লাস হচ্ছে হ্যান্ড নোট পাবেন। তো এটা রেগুলার ফি শুরুতে হচ্ছে 4000 প্রিলি এবং রিটেন। তো সকল ব্যাচের শুরুতে আমি কিছু সুযোগ দেই, যারা হচ্ছে ভর্তি হবেন প্রথম 500 জন, হ্যাঁ প্রথম 500 জন ভিআইপির জন্য, হ্যাঁ ভিআইপির জন্য হচ্ছে 1999 টাকায় আপনি ভর্তি হতে পারবেন। আপনার মনে হইতে পারে যে 500 জন কি ভর্তি হবে? এই ব্যাচে হচ্ছে 1100 প্লাস ভর্তি হয়েছে, 1100 সামথিং। ঠিক আছে। আগের ব্যাচে ভর্তি ছিল 2500 জন, হ্যাঁ 2500 জন। সো 500 জন মানে কি 2 দিনও 500 জন হয়ে যেতে পারে। বোঝা গেছে কথা? সো আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি এখানে ভর্তি হন সিনিয়র অফিসারের, তাহলে এই যে ক্লাস এগুলা সব আপনি ফ্রি পাবেন। এইটা ফ্রি পাবেন, এইটা ফ্রি পাবেন, এইটা ফ্রি পাবেন, সব ফ্রি, এগুলা সবই পাবেন। সিনিয়র অফিসারের নতুন ব্যাচে ভর্তি হইলে আপনাকে আমি এই যে এখানে যা লিখছি এগুলা সব পাবেন। বোঝা গেছে? তাহলে এগুলার ফি বাদ দিলে এটার ফি কিন্তু 999 টাকা পড়ে শুধু। অর্থাৎ আপনি যে আপকামিং লাইভ ব্যাচে ভর্তি হবেন সিনিয়র অফিসারের, এই অফিসারের যদি আপনি ভর্তি হন, তাহলে আমাদের যে রানিং ব্যাচের রিটেনের কোর্স ফ্রি, এই যে সিনিয়র অফিসার ক্যাশের কোর্স ফ্রি, সব ফ্রি পাবেন আপনি। এটা ফ্রি অ্যাক্সেস, এটার জন্য কোনো ফি লাগবে না। সো আপনি 1999 টাকায় এই ক্লাস তো পাবেন, এই প্রিলি রিটেনের, আবার এইখানে যা লিখছি এগুলো সব পাবেন। ক্লিয়ার? সো যারা ভর্তি হবেন দ্রুত ভর্তি হয়ে যান, পরে কিন্তু ভর্তি হইতে পারবেন না। আমাদের ভর্তির নাম্বার হচ্ছে 01914690469। এই নাম্বারে বিকাশ আছে, হ্যাঁ বিকাশ বা হচ্ছে নগদ বা হচ্ছে রকেট, হ্যাঁ এই নাম্বারে ফি পাঠায়া ভর্তি হয়ে যান। এই নাম্বারে ফি পাঠায়া ভর্তি হয়ে যাবেন, এবং আগে ভর্তি হলে আপনি এই সুযোগটা পাবেন। সিনিয়র অফিসারে ভর্তি হলে বর্তমান রানিং ব্যাচের সকল ক্লাস আপনি ফ্রিতে পাবেন। ঠিক আছে। আচ্ছা, সিনিয়র অফিসারের চয়েস লিস্টটা বলবেন কি? আচ্ছা চয়েস লিস্টটা আমি একটু বলি তাহলে। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে আমাদের ভর্তির তথ্য আর কি। আচ্ছা, সিনিয়র অফিসারের চয়েস লিস্ট না, আচ্ছা সার্কুলারটা আমি একটু নেই তাহলে। হ্যাঁ আচ্ছা, চয়েস লিস্ট নিয়ে একটু বলি। ঠিক আছে, আমরা তাহলে সার্কুলারটা একটু নেই। হ্যাঁ, চয়েস লিস্ট নিয়ে সার্কুলার কই গেলি? এই হচ্ছে সার্কুলার। আচ্ছা, এখানে চয়েস লিস্ট দেখেন কি কি আছে এখানে, আমি একটু বড় করে দেই আপনারা ভালো বুঝবেন। এই যে এখানে আছে, দেখেন চয়েস লিস্ট নিয়ে একটু বলি। আপনি ভুলভাল চয়েস লিস্ট দিলে কিন্তু পরে আজীবন ধরা খাবেন। ঠিক আছে। চয়েস লিস্ট দেখেন, এখানে টোটাল 9টা ব্যাংক আর 2টা আর্থিক প্রতিষ্ঠান আছে।
ঠিক আছে? কি কি ব্যাংক আছে? অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, তারপরে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বেসিক ব্যাংক, আচ্ছা, কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, কর্মসংস্থান ব্যাংক, আনসার ভিডিপি ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক একটি, প্রবাসী কল্যাণ ব্যাংক একটা। আচ্ছা, আপনাদেরকে একটু বলি, এখানে দুইটা আর্থিক প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, কি কি আমি যদি ব্যাংকগুলো একটু লিখি, একটা হচ্ছে অগ্রণী, হ্যাঁ, অগ্রণী ব্যাংক, হ্যাঁ, অগ্রণী ব্যাংক, তারপর হচ্ছে রূপালী ব্যাংক, তারপর হচ্ছে বিডিবিএল, তারপর হচ্ছে বেসিক ব্যাংক, তারপর হচ্ছে বিকেবি বাংলাদেশ কৃষি ব্যাংক, তারপর হচ্ছে রাকাব, তারপর হচ্ছে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, আচ্ছা, হাউস বিল্ডিং, আচ্ছা, হাউস বিল্ডিং, তারপর হচ্ছে আইসিবি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, তারপর হচ্ছে আর কি আছে? কর্মসংস্থান ব্যাংক, তারপর হচ্ছে আনসার ভিডিবি ব্যাংক, আচ্ছা, তারপরে হচ্ছে পিকেবি ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, হ্যাঁ, অনেকগুলো ব্যাংকের সার্কুলার হয়েছে। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে একটু আলাদা যদি করে দেই, এই ব্যাংকগুলোকে কয়েকটা ভাগে আপনি ভাগ করে নিতে পারেন। এই ব্যাংকগুলোকে, একটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, দেখেন বাণিজ্যিক ব্যাংক আছে কে কে? অগ্রণী, তারপর হচ্ছে রূপালী, হ্যাঁ, এগুলা বাণিজ্যিক ব্যাংক, তারপর হচ্ছে বিডিবিএল, তারপরে হচ্ছে বেসিক, তারপরে হচ্ছে এগুলা, হ্যাঁ। আর কিছু আছে বিশেষায়িত ব্যাংক হচ্ছে বিকেবি, তারপর হচ্ছে রাকাব মানে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আর হচ্ছে পিকেবি, এগুলো হচ্ছে বিশেষায়িত ব্যাংক। আচ্ছা, অন্যান্য, আচ্ছা, আর্থিক প্রতিষ্ঠান আছে দুইটা, হ্যাঁ, একটা হচ্ছে আইসিবি, হ্যাঁ, মানে ইনভেস্টমেন্ট কর্পোরেশন, আইসিবি, আর হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। আর অন্যান্য আছে, হ্যাঁ, অন্যান্য আছে কি কি? অন্যান্য আছে হচ্ছে, বাকি থাকলো কি? আচ্ছা, কর্মসংস্থান, বাকি থাকলো হচ্ছে কর্মসংস্থান ব্যাংক, তারপর হচ্ছে আনসার ব্যাংক, এই কর্মসংস্থান, আনসার, এইগুলো, হ্যাঁ। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, হ্যাঁ, 9 2 11টা। এখন এগুলার আপনি চয়েস কি দেবেন? আমি একটু সুবিধা আপনাদেরকে বলি আপনাদেরকে, শোনেন। প্রথমটা হচ্ছে অগ্রণী ব্যাংক, এগুলা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, এগুলো হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, মানে সোনালী ব্যাংক যেরকম, এগুলাতে একটু মোটামুটি শাখা টাকাও বেশি আছে, তবে এই দুইটার শাখা কম, কম শাখা, এগুলার শাখা কম। ধরেন অগ্রণী ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক মোটামুটি ভালোই, সব মানে সারা বাংলাদেশে শাখা টাকা আছে, আপনার এলাকায় চাকরির পোস্টিং পাইতে পারেন। রূপালী ব্যাংকে একই অবস্থা, কাজের চাপ মধ্যম মানের, খুব বেশি চাপ নাই এখানে, চাপ যা সোনালী ব্যাংকে যায়, হ্যাঁ। আচ্ছা, বিডিবিএল এ তেমন কাজের কোনো চাপ নাই, বেসিক ব্যাংক তো আরো চাপ নাই, ঠিক আছে। এই দুটো একটু রিল্যাক্স থাকতে পারবেন, শাখাও কম, আর এগুলো ম্যাক্সিমাম শহরে শাখা আর কি, ঠিক আছে। আর অগ্রণী রূপালী সিপাই আছে, উপজেলাতেও আছে আর কি, হ্যাঁ। আর বিশেষায়িত ব্যাংক হচ্ছে বিকেবি, রাকাব, পিকেবি, মানে প্রবাসী কল্যাণ ব্যাংক। তো আচ্ছা, এখানে যাদের বাড়ি হচ্ছে রাজশাহীতে, তারা যদি বিকেবিতে চাকরি হয় বাংলাদেশ কৃষি ব্যাংকে, আজীবনেও আপনার এলাকায় যাইতে পারবেন না, মানে রাজশাহী এবং রংপুরে যাইতে পারবেন না, কারণ এই বিকেবির শাখা ওই দুই বিভাগে নাই। আবার উল্টা ভাবে, যদি আপনার বাড়ি ধরেন চিটাগাং হয়, আপনার যদি রাকাবে চাকরি হয়, আপনি জীবনে আপনার চট্টগ্রামে আসতে পারবেন না, কারণ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাজশাহী এলাকাতে, এটা চট্টগ্রামের শাখা নাই, আজীবন আইতে পারবেন না, ওখানে গরজামাই থাকা লাগবে। আর প্রবাসী কল্যাণ ব্যাংক, এটা হচ্ছে বিশেষায়িত ব্যাংক, এটা শাখা কম, কাজের চাপ কম। রাকাবও মোটামুটি, এই বিকেবি রাকাব হচ্ছে একই টাইপের, দুইটাই হচ্ছে বিশেষায়িত ব্যাংক এবং কৃষি ব্যাংক বাংলাদেশের আর কি, হ্যাঁ। সো এগুলা মিডল প্রেসার এগুলাতে। আর এই যে হাউস বিল্ডিং আর এই যে আইসিবি, এই দুইটা ব্যাংকের সাথেও
ব্যাংকের সাথে পরীক্ষা হইলো, এই দুইটা কোনোটাই নট ব্যাংক, দে আর নট ব্যাংক, এই দুইটা কিন্তু ব্যাংক না। আইসিবি, হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন আর ইনভেস্টমেন্ট কর্পোরেশন, বাট আর্থিক প্রতিষ্ঠান। এখানে হচ্ছে আপনি সরকারি চাকরির ফ্লেভার, সরকারি অন্যান্য যেমন অফিস, এগুলাও তাই, এগুলো ব্যাংক না। ঠিক আছে, এখানে ইনসেন্টিভ ভালো, হ্যাঁ ইনসেন্টিভ ভালো পাওয়া যায় এখানে আর কি। ঠিক আছে, এখানেও পাওয়া যায়, এখানে ইনসেন্টিভ ভালো পাওয়া যায়। আর এই কর্মসংস্থান, আনসার বিডিবি ব্যাংক, এগুলা হচ্ছে একটু চাপ টাপ কম, শাখাও কম, হ্যাঁ গ্রাম অঞ্চলে শাখা পাবেন, চাপ কম। এখন এই হচ্ছে কথা। এখন আপনি যদি এই একটু রিল্যাক্স পছন্দ, মানে সরকারি, মানে অনেকে আছে না যে আমি একটু সরকারি চাকরির ভাব থাকবে, ব্যাংকে তো একটু কাজের চাপ টাপ থাকে, তাহলে আপনি এই দুইটা আগে দিতে পারেন, আইসিবি আর হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। এই দুইটা ব্যাংক না, দে আর নট ব্যাংক, হ্যাঁ বাট সুবিধা বেশ ভালো, হাউস বিল্ডিং আর হচ্ছে আইসিবি। এরপরে হচ্ছে আপনি এই দুইটাকে আপনি আগে রাখতে পারেন আপনি চাইলে, হ্যাঁ ফার্স্টে এই দুইটাকে দিতে পারেন। এরপরে হচ্ছে আচ্ছা এখানে এরপরে আছে এগুলা আপনি সিরিয়ালে দিতে পারেন, অগ্রণী, রূপালী, বিডিবিএল, বেসিক। বেসিক ব্যাংকের বেতন অনেক ভালো, বেসিক ব্যাংকের ইনসেন্টিভও ভালো, তবে বেসিক ব্যাংক নিয়ে অনেক ঝামেলা আছে, কখন বন্ধ করে দেয় ঠিক নাই, হ্যাঁ বেসিক ব্যাংক নিয়ে ঝামেলা আছে। সে যাই হোক, সরকারি প্রতিষ্ঠান যেহেতু টেনশন ফ্রি থাকেন, বিলুপ্ত হবে না। ঠিক আছে, সো আমি বলবো আপনাদেরকে, আপনারা চাইলে এভাবে এই সিরিয়ালটা দিতে পারেন। আমি জানি না, আপনি আপনার মতো দিতে পারেন, আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে একটা ইয়া লিখে দিচ্ছি আর কি, যদি মন চায় আপনি এভাবে চাইলে দিতে পারেন। আইসিবি দিতে পারেন, তারপরে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, মানে আর্থিক প্রতিষ্ঠান দুইটা দিয়ে দিলেন, যেহেতু একটু চাপ টাপ কম আর কি। হ্যাঁ, এরপরে যদি আপনি এখানে দিতে পারেন, হ্যাঁ বাণিজ্যিক গুলা দেন। আচ্ছা, এরপরে হচ্ছে এই বেসিক ব্যাংক দেন, হ্যাঁ বেসিক ব্যাংকে আরামের চাকরি, বেতন ভালো বেসিক ব্যাংকের। ঠিক আছে, এরপরে আপনি হচ্ছে অগ্রণী দেন। হ্যাঁ, আমার মতো দিতে হবে তা না, আমি যে চাকরি করছি কয়েকটা ব্যাংকে, সো মোটামুটি খোঁজ খবর রাখি যে কোন ব্যাংকে কি সুবিধা টুবিধা আছে। হ্যাঁ, এটা গেল। তারপরে বিডিবিএল দেন, বিডিবিএল দিতে পারেন। হ্যাঁ, তাহলে কয়টা গেল? আচ্ছা, এখানে বাকি থাকলো অগ্নি, রূপালী, বিডিবিএল আর বেসিক। আচ্ছা ওকে, 6টা গেছে না, 4 আর 2 6টা। আচ্ছা 6টা। আচ্ছা, এখানে আছে রাকাপ, আচ্ছা রাকাপ পিকেবি, তো এখানে আপনি পিকেবিটা আগে রাখতে পারেন। হ্যাঁ, পিকেবিটা আগে রাখতে পারেন। আর হচ্ছে কর্মসংস্থান, আনসার বিডিবি। আমি একটু আপনাদের কথা বলি, কর্মসংস্থান, আনসার বিডিবি ব্যাংক দুইটাও রিল্যাক্সের চাকরি, তবে এই যে এইগুলো হচ্ছে পিওর, এই দেখেন, এই বলে দিই আপনাদের, এইগুলা 100% সরকারি ব্যাংক, এইগুলো 100% সরকারি ব্যাংক, এই তিনটা একটু খেয়াল করবেন। বিকেবি, রাকাপ, পিকেবি 100% সরকারি ব্যাংক। বাট এই যে অগ্রণী ব্যাংক লিমিটেড বা পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, বিডিবিএল পিএলসি, বেসিক ব্যাংক, ও বেসিকটা সরকারি। ঠিক আছে, বেসিকটা সরকারি ব্যাংক। তো যাই হোক, তাহলে আপনি চাইলে এগুলো আগে রাখতে পারেন। আপনি চাইলে এখানে বিকেবি, আচ্ছা দেখেন বিকেবি আর হচ্ছে রাকাপ, রাকাপ। এখানে কথা আছে, যদি আপনার বাড়ি রাজশাহীতে হয় তাহলে আপনি রাজশাহীকে আগে রাখবেন, আপনার বাড়ি যদি রাজশাহীর বাইরে হয় তাহলে আপনি বিকেবিকে আগে দেখবেন, মানে রাকাপটা সবার শেষে দিবেন। যদি আপনার রাজশাহীর আর রংপুরে বাড়ি না থাকে, রাকাপ সবার শেষে দিবেন, কারণ আজীবন রাকাপ রাজশাহী থাকা লাগবে। ঠিক আছে, আর আপনাদের কারো বাড়ি যদি রাজশাহী রংপুরে হয় তাহলে বিকেবিটা শেষে দিবেন। কেন? কারণ আজীবন নাহলে এলাকা যেতে পারবেন না, যদি এলাকায় চাকরি করার ইচ্ছা থাকে। আচ্ছা, এরপরে আপনি কর্মসংস্থান, হ্যাঁ কর্মসংস্থান আর আনসার দেন। এখানে আমি একটু শর্ত দিয়ে দিলাম, এই যে স্টার দিয়ে দিলাম, যে এই দুইটা একটু বুঝা দিবেন। আপনার বাড়ি যদি রংপুর আর রাজশাহী ছাড়া অন্য ডিভিশনে হয় তাহলে এই রাকাপটা দিবেন সবার শেষে। আপনার বাড়ি যদি হচ্ছে রাজশাহী রংপুর হয় তাহলে হচ্ছে আপনার এই বিকিবি দিবেন সবার শেষে। হ্যাঁ, কারণ পোস্টিং এর কারণে। এই হচ্ছে মোটামুটি, আপনি চাইলে এভাবে দিতে পারেন। আমার মতোই দিতে হবে বিষয়টা তা না, আমি হইলে এভাবে দিতাম আমি হলে এভাবে দিতাম। আইসিবি, এই হাউস বিল্ডিং, বেসিক, অগ্রণী, রূপালী, বিডিবিএল, পিকেবি, তারপর বিকেবি বা রাকাবের যে কোনো একটা, হ্যাঁ যে কোনো একটা, তারপর কর্মসংস্থান ব্যাংক, আনসার বিডি ব্যাংক। আচ্ছা, এখানে আমি একটু লিখে দিই যে কোনো একটা। হ্যাঁ, এখানে যে কোনো একটা দিবেন,
বাকিটা সবার শেষে দিবেন, যে কোনো একটা। হ্যাঁ, যে কোনো একটা দিবেন এখানে, ঠিক আছে? এই যে কোনো একটা দিবেন এখান থেকে। হ্যাঁ, আর বাকিটা এই শেষে দিবেন, বোঝা গেছে? যে কোনো একটা দিবেন আর বাকিটা শেষে দিবেন, যেটা দেন আপনি। সো আপনি চাইলে এভাবে দিতে পারেন। এই সিনিয়র অফিসারের চয়েস লিস্টে বলে দিলাম, এভাবে দিতে পারেন। হ্যাঁ, আপনার ইচ্ছা, এই যে এভাবে দিতে পারেন। একটু ফ্রেশ করে লিখে দিব। আচ্ছা, আইসিবি, তারপরে হাউস বিল্ডিং ফাইন্যান্স, আচ্ছা হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, তারপরে হচ্ছে বেসিক ব্যাংক দেন, তারপরে হচ্ছে অগ্রণী দিতে দেন, তারপর হচ্ছে রূপালী দেন, রূপালী বানানের দীর্ঘিকার। হ্যাঁ, রূপালী ব্যাংক, তারপরে হচ্ছে বিডিবিএল। আমি হলে এইভাবে দিতাম, বাকিটা আপনাদের ইচ্ছা, আপনাদের সুবিধা অনুসারে দিতে পারেন। তারপরে হচ্ছে আচ্ছা বিকেবি, আরটা হচ্ছে RAKAB রাকাব। এখানে আমি নোট দিয়ে রাখি যে কোনো একটা। হ্যাঁ, যে কোনো একটি দিবেন, বাকিটা সবার শেষে দিবেন, সবার শেষে দিবেন। হ্যাঁ, বিকেবি রাকাব, তারপরে হচ্ছে আর কি থাকবে, কর্মসংস্থান ব্যাংক, তারপরে হচ্ছে আনসার ব্যাংক। ও সবার, হ্যাঁ, এই যে 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9 10 11। হ্যাঁ, এটা আপনি দিতে পারেন। যদি না বুঝেন, ব্যাংক সম্পর্কে আইডিয়া না থাকে, তাহলে এভাবে দিতে পারেন। আমি হইলে এভাবে দিতাম, ঠিক আছে? এটা রাখার দরকার নেই, আমি ফ্রেশ করে দিছি। এই আমি হইলে এভাবে দিতাম। আর এই যে বিকিবি রাকাব, বুঝে যে কোনো একটা দিবেন, বাকিটা শেষে দিবেন, যার বাড়ি যেখানে, ঠিক আছে? কেন, বুঝা গেছে? আচ্ছা, এই আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে নাকি? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা হচ্ছে প্রশ্ন আছে আর কোনো? নতুন ব্যাচ শুরু হবে, নতুন ব্যাচ তো শুরু হবে, আমি তো বলে দিলাম আপনাদের। এই নতুন ব্যাচ শুরু হবে, এই যে বলা আছে, ঠিক আছে? নতুন হচ্ছে নতুন এই যে সিনিয়র অফিসারের ব্যাচ শুরু হচ্ছে, নতুন সিনিয়র অফিসারের ব্যাচ, এই যে নতুন ব্যাচ, এটা হচ্ছে লাইভ ব্যাচ হবে আমাদের। রেগুলার ফি 4000, আর আপনি এখন ভর্তি হইলে 50% ছাড়ে ভর্তি হইতে পারবেন। হ্যাঁ, মাত্র 1999 টাকায়। এর সাথে ফ্রি কি কি পাবেন দেখেন। ফ্রি হচ্ছে সিনিয়র অফিসার আর হচ্ছে অফিসারের লিখিত কোর্স, অফিসারের যে রিটেন দিবেন, এই যে 5-6 তারিখ, হ্যাঁ 5 তারিখ আর 6 তারিখ, এইটা ফ্রি। তারপরে এটা ফ্রি। হ্যাঁ, এটার ফি হচ্ছে 999 টাকা। যারা রিটেন পরীক্ষা দিবেন এখানে ভর্তি হতে পারবেন, ফোকাস সেটিং এর নোট টোট পাবেন। এটাও এটা। আর 2 নম্বর হচ্ছে যারা হচ্ছে ক্যাশ পরীক্ষা দিবেন, ক্যাশ, হ্যাঁ ক্যাশের পরীক্ষা দিবেন, ঠিক আছে? ক্যাশ বা হচ্ছে অফিসার ইন ফিউচার, হ্যাঁ, বা সিনিয়র অফিসার, হ্যাঁ সিনিয়র অফিসার, এইটার ভর্তি হলে আপনারা এগুলোও ফ্রি পাবেন, ঠিক আছে? মানে এটাতে ভর্তি হইলে এগুলা সব ফ্রি পাবেন। এমসিকিউ, এটা হচ্ছে এমসিকিউ, এটা সিনিয়র অফিসারের যত এমসিকিউ প্রস্তুতি আছে, অর্থাৎ রিটেনে ভর্তি হলে আপনি পিলিটা ফ্রি পাবেন। আর যদি আপনি নতুন লাইভ ব্যাচে ভর্তি হন, তাহলে এটাও পাবেন, সবই পাবেন, যা যা আছে সব পাবেন, বোর্ডে যা যা লিখছি, ঠিক আছে? সো দেরি করবেন না। হ্যাঁ, দেরি করলে কিন্তু আপনি লস করবেন। কেন লস করবেন বলেন তো? কারণ হচ্ছে পরবর্তীতে ভর্তি হইলে আর এই ফ্রি মিরি সব বন্ধ, ঠিক আছে? সো এই যে এই নম্বরে ফি পাঠাবেন 690994690469, এই নম্বরে ফি পাঠাবেন। বিকাশে, নগদ বা হচ্ছে রকেটে ফি পাঠাবেন। এই নম্বরে ফি পাঠাইয়া হোয়াটসঅ্যাপ, আবার এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, এই নম্বরেই হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ। আর ক্লাস দ্রুত শুরু হবে, কারণ কি সময় কম পাওয়া যাবে, ঠিক আছে? খুব দ্রুত পরীক্ষা হবে। ধরেন যে আমাদের টার্গেট হচ্ছে আমরা 3 থেকে 4 মাস, 3 থেকে 4 মাস ম্যাক্সিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম পাবেন পরীক্ষার, সর্বোচ্চ 4 মাস পাবেন, ঠিক আছে? তো যেহেতু আপনারা দ্রুত ভর্তি হবেন,
এখানে যদি আপনি এখন ভর্তি হন, এই ক্লাসগুলো আপনি আজকেও করতে পারবেন, এই ক্লাসগুলো আজকেও করতে পারবেন যদি এখানে ভর্তি হন। রিটেন 999, সাথে প্রিলি ফ্রি। আর সিনিয়র অফিসারের লাইভ ব্যাচে ভর্তি হলে রিটেন প্রিলি সব ফ্রি। এখানেও সিনিয়র অফিসারের এমসিকিউ রিটেন, হ্যাঁ, এগুলো তো পাইবেনই, হ্যাঁ, এগুলো লাইভ ব্যাচের তো ক্লাস পাবেনই, সাথে বর্তমান রানিং ব্যাচটা ফ্রি পাবেন। ওকে, তো যাই হোক, তাহলে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভর্তির জন্য যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ করলেও সব তথ্য পাবেন আর কি। তো বিদায় নিতেছি। আর এরপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে করে রাখতে পারেন, অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আপনি ভর্তি মানে ব্যাংকের তথ্য, ভর্তির তথ্য পাবেন। তো সবার জন্য শুভকামনা থাকলো। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আপনার যদি টার্গেট থাকে আপনি ব্যাংকার হবেন, বিশেষ করে কোনো বেকারের পাশে যাবেন না। বেকারের পিছে গেলে আপনিও কিন্তু বেকার থাকবেন, সোজা বাংলা কথা। আপনি যদি বিসিএস ক্যাডার হইতে চান, ফলো এ বিসিএস ক্যাডার। বোঝা গেছে? আপনি ব্যাংকার হইতে হলে আপনার একজন ব্যাংকারের সান্নিধ্যে থাকতে হবে, যার কোটা সারা চাকরি হয়েছে। ঠিক আছে, সোজা বাংলা কথা। আপনি কিভাবে নেবেন আমি জানি না। হ্যাঁ, তো আমি যেহেতু 3টা ব্যাংকে চাকরি করছি, পূবালী ব্যাংকে আমার প্রথম ব্যাংকের চাকরি ছিল, এরপরে সোনালী ব্যাংকে চাকরি করলাম 13.5 বছরের মতো, কৃষি ব্যাংকে চাকরি করতেছি 4.5 বছর, প্রায় 4.5, এরপর কৃষি ব্যাংক। সো আমি আপনাকে বলতে পারবো যে আপনি এগুলো পড়েন। যেটা জীবনে ব্যাংকে জীবনে পরীক্ষা দেয় নাই, হেনে গেলে কিন্তু আপনি ধরা খাবেন, ফেল মেরে বসে থাকবেন। ঠিক আছে, সো আপনি যেখানে যেতে চান, সেখানে যে অলরেডি আছে, সেই রাস্তায় যে হাঁটতে পারে, আপনি তাকে ফলো করবেন। বোঝা গেছে? তো যাই হোক, যারা ভর্তি হবেন ভর্তি হয়ে যান। সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।